আজ একেবারে অন্যরকম ভাবে শুরু করছি। যা বলবো সত্যি বলবো। অন্যরকম কারণ আজ আমি একা নই, আজ আমার সঙ্গে বিশেষ অতিথি থাকবেন। আমি আশা করব তিনিও যা বলবেন সত্যি বলবেন। আমার সঙ্গে রয়েছেন মাননীয় বিজেপি নেতা দিলীপ ঘোষ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। জি 24 ঘন্টা এবং যা বলবো সত্যি বলবো অনুষ্ঠানে প্রথম প্রশ্ন যেটা গোটা বাংলার মানুষ জানতে চাইছেন, দিলীপ ঘোষ কি তৃণমূলে জয়েন করছেন, যাচ্ছেন তৃণমূলে? আচ্ছা, আমি একটু অবাক হয়ে যাচ্ছি। প্রশ্নটা তো একটা প্রশ্ন তো তুলতেই হবে, সবাই তুলছেন, ঠিক আছে, বারবার উত্তর দেওয়ারও দরকার নেই। প্রশ্ন হচ্ছে যে যেখান থেকে শুরু হলো ব্যাপারটা, ভগবান জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে যাওয়া, আয়োজক ছিলেন মুখ্যমন্ত্রী, না কেউ মুখ্যমন্ত্রীর নাম নিচ্ছে, না কেউ জগন্নাথ দেবের নাম নিচ্ছে, সবাই পড়ে গেছে দিলীপ ঘোষের পেছনে। কেউ কি এর আগে মন্দির যায়নি, না কেউ কি দর্শন করেনি, না কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেনি। হঠাৎ এই ধরনের কেন শুরু হয়ে গেছে? দিলীপ ঘোষ বারবার এই প্রশ্নের উত্তর দিয়েছে, আর বিশেষ উত্তর দেওয়ার দরকার নেই। আমি বলেছি যে অপেক্ষা করুন, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। গত বছর অনেক লোক চালালো যে 21 জুলাই নাকি দিলীপ ঘোষ জয়েন করবে। তারপর হলো না, মাঝখানে আবার কবে একটা ডেট এসেছিলো, আবার সেদিন 30 তারিখ নাকি জয়েন করবে, আবার বলছে 21 তারিখ। কবে জয়েন করবে, সে কোন তিথিটা সুন্দর বোঝা যাচ্ছে না। সে নিয়ে তারিখ পে তারিখের রাজনীতি না, এটা লোকে বোর হয়ে গেছে। সবাইকে ছেড়ে আপনার নাম নিয়ে এত জল্পনা কেন হচ্ছে? একটা টিআরপি বাড়ে, আপনি আমাকে ডেকেছেন, আপনার টিআরপি বাড়ে। যারা যারা স্টেটমেন্ট দিচ্ছেন দেখুন, তার অনেক লোক তাদের মুখ ভুলে গেছিল, এই সুযোগ ওটা তেড়ে ফুড়ে ওটা দিলীপ ঘোষের নামে বলে একটু টিআরপি বাড়িয়ে নিচ্ছে। আর আমি ধন্যবাদ দিচ্ছি, আমারও টিআরপিটা একটু বাড়ছে। আপনার দলেরই লোকজন, আপনার পূর্বসূরি, আপনার সতীর্থ জুনিয়র, আমি শোনাতে চাইবো, আপনিও প্লিজ শুনুন। তথাগত রায়, সৌমিত্র খাঁ, তারা যা যা লক্ষণ দেখছেন বলছেন পরিষ্কার দিলীপ ঘোষ দল বদলাবেন, সেই লক্ষণ স্পষ্ট। শুনুন। আমার ধারণা উনি তৃণমূলে যোগ দিয়েছেন, খালি আনুষ্ঠানিক ঘোষণাটুকুই বাকি, কারণ আচরণ থেকে যতটুকু বোঝা যায় উনি তৃণমূলে যোগ দিয়েছেন। আমি তো দল চেঞ্জ করা লোক, আমি তো 3টে দল চেঞ্জ করেছি। কিন্তু আমি বলছি 3টে দল আমি চেঞ্জ করেছি, কারণ আমি জানি জয়েন্ট করার আগে কি কি করতে হয়। উনি সেই কাজগুলো করে যাচ্ছেন। দেখুন, একজন প্রাচীন আর একজন অর্বাচীন, আর দুজনকেই সমাজ আজকাল কেউ সিরিয়াসলি নেয় না। আর নতুন নয় বলেছেন, তবে আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় তথাগত দাস সম্মানীয়, আমাদের পার্টিতেও কিছু না করলেও উনি প্রবীণ, অ্যাচিভমেন্ট জিরো, কিন্তু পার্টির নামে রাজ্যপাল হয়েছেন ইত্যাদি, খুব ভালো কথা, আমরা সম্মান করি। কিন্তু আমাদের সাধারণত একটা গ্রামের রেওয়াজ আছে, 72 বছরের পরে তার কথার কেউ গুরুত্ব দেয় না, কেউ কিছু মনে করে না, আমিও কিছু মনে করি না। আরেকজন তো তার কাটা চিরদিন, তাকে সবাই জানে। আমি আর তার সম্বন্ধে বলবো না, তার পূর্ব স্ত্রী। আমি সত্যি বলছি, গিয়ে ও যখন পার্টিতে এলো, চিরদিন কেস খায়, আমিও কেস খাই। 28টা কেস লিখে দিয়েছিলাম লোকসভার সময়, জানি না এখন বেড়েছে কিনা। কিন্তু বালি চুরি করেছি, পুকুর চুরি করেছি, গরু চুরি করেছি, কয়লা চুরি করেছি, কেউ কেস দিতে পারেনি। বা ব্ল্যাকমেলিং করেছি, কারোর কাছে টাকা নিচ্ছি, কেউ বলতে পারেনি। তো কী কেসে জানি না, উনি তড়িই পারছিলেন, বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না। উনি ভোটে দাঁড়িয়েছেন কিন্তু বাঁকুড়ায় ঢুকতে পারছেন না। তো যাই হোক, সেই মেয়েটা আমার বোন সুজাতা, তখন আমার বোন ছিল, এখন আমার বোন আছে, সে কোথায় আছে, কী করছে আমার জানা দরকার নেই, সুখে থাকুক। কিন্তু সেই মেয়েটা রৌদ্রে ঘুরে ঘুরে ওর প্রচার করেছে, আমি তার সঙ্গে ছিলাম। ও মোটামুটি ক্যান্ডিডেট হয়ে গেছিল, ডিমি ক্যান্ডিডেট, আর রৌদ্রে রোড শো করেছে আমি আর ও। একে বলেছেন চিন্তা করো না, জিতবে। তো দিলীপ ঘোষকেও গালাগালি দিচ্ছে, সুজাতাকেও গালাগালি দিচ্ছে। তো ঠিকই আছে, সবাই একরকম এরকম নয়, মাঝে মধ্যে বিগড়ে যায়, ঠিক হয়, এটা প্রতি 6 মাস 8 মাসে একবার হয় ওর। দিলীপবাবু, আপনিও খুব বাছাই শব্দেই সৌমিত্রকে আক্রমণ করেওছেন আগে। সৌমিত্র এবং আপনি যে ভাষায় কথা বলছেন, বিজেপির মতো একটা পার্টির নেতা, দুজনকে কি মানায়? মানে আমি সৌমিত্রকে আমি ধরে নিচ্ছি, তাকে বিজেপিতে ঢুকিয়ে দিলে সেই তাকে বিজেপি স্ট্যাম্প মেরে দেন, তাহলে তো মুশকিল আছে। আর তার বলার পরে কিছু না বললে দিলীপ ঘোষের তাহলে এই দোষগুলো আছে। দুবার বিজেপি টিকিটে জিতলেন, 3বার টিকিট জিতলে কোনো পরিবর্তন হবে না তো, কি যায় আসে? শুনুন, সারা জীবন বিজেপিতে এসে আবার চলে যায়। মুকুল রায় কোথায় গেলেন? তিনি নাকি চাণক্য ছিলেন, শেষ জীবনে ওই প্রায়শ্চিত্ত করতে হলো গিয়ে। তো কিছু লোক পাল্টায় না। ও নিজেই বলেছে 3বার চেঞ্জ করেছে, 4র্থবার করতে কোনো অসুবিধা নেই, তার স্ত্রীও সেটা বলেছে। সেই জন্য আর বার্গেনিং করে, আমি চলে যাবো, আমাকে মন্ত্রী করুন, আর কোনোদিন মন্ত্রী করবে না, মন্ত্রী হয়ে চলে যাবে বাবুলের মতো, তার চেয়ে না হয়ে যাও। তো এইসব নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। দিলীপবাবু, এই বিষয়ে আপনার মনে হয় না এক জগন্নাথ দর্শনে গিয়ে আপনি চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছলেন, কারণ আপনি দিলীপ ঘোষ, আপনার চাঁচাছোলা বক্তব্য, আপনার মুখ্যমন্ত্রীকে আক্রমণ, আমি খুব বেশি পিছনে যাব না,
যে কয়েকটা সাধারণভাবে লোকের স্মৃতিতে আসে সে কথাই আমি একবার শুনিয়ে দেব। দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিভিন্ন নির্বাচনের প্রাক্কালে এবং পরে কি বলেছেন, এক দুটো নমুনা। দিলীপ ঘোষ, প্লিজ। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। দিদি গিয়ে গোয়াতে বলে আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করে যাত্রার মেয়ে হওয়া ঠিক না। এরপর যদি সেই মমতা ব্যানার্জির পাশেই আপনাকে অত্যন্ত হাসি মুখে বসে থাকতে দেখা যায়, চর্চা হবে না? আচ্ছা, উনি আমাদের প্রধানমন্ত্রীকে কি ভাষায় আক্রমণ করেছেন, গৃহমন্ত্রীকে কি ভাষায় করেন, আমার রাষ্ট্রীয় সভাপতিকে করেননি, তার কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেননি, তার কাছে বসেননি, টাকা চাননি। আমি তার কথার পরিপ্রেক্ষিতে বলেছি আর বলবো আগামী দিনেও। উনি যেটা বলেন আমি বিধানসভার মধ্যেও বলেছি যেটা আপনি ঠিক বলছেন না, হয়তো এইভাবে বলিনি, পাবলিকের সামনে বলেছি, প্রতিবাদ করেছি, তার জন্য আপনারা চর্চা করেছেন, বহুবার এরকম হয়েছে। তো আমার রাজনীতিক ক্ষেত্রে তার ব্যক্তিগত শত্রুতা নেই, আমার কিছু নেই। তিনি যে ভনিতা করেছেন তার প্রতিবাদ করেছে, দরকার আবার করব। আমি ভনিতা করি না, আর যদি কেউ করে সেটা পাবলিকের সামনে বলি, এটা আমার বিরোধী নেতা হিসেবে দায়িত্ব। হতে পারে কারো শব্দ নিয়ে থাকতেই পারে মানে দ্বিমত, আমার অসুবিধা নেই, ঠিক আছে। আমার শব্দ আমার মতো, আপনার শব্দ আপনার মতো, সবাই এসে মাস্টারি করে অনেক সময়, তাদেরও একটা ইতিহাস আছে সবার। বিজেপি নেতারা বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিককালে যেভাবে তৃণমূলকে আক্রমণ করছে, অনেকেরই মত আপনার ঝাঁঝ অনেক কম। কোনো নির্দিষ্ট কারণ আছে? মানে এই আপনি আর এখনকার আপনির অনেক তফাৎ। আমি ঝাঁঝের কম্পিটিশন কোনোদিনই করিনি। যখন আমার পার্টিতে অন্য কোনো নেতা ছিল না, মুখ যাকে আপনারা দেখাবেন, আমার নেতার অভাব নেই, অনেকদিন ধরে পার্টি চলছে, করেছেন, কিন্তু তারা সেইভাবে মানুষের মনকে আকৃষ্ট করতে পারেনি বলে পার্টি বাড়েনি। তারা তো নেতৃত্ব করেন, তারা তো পার্টিটা দাঁড় করে রেখেছিলেন, সেখানে জল ঢেলেছি, লড়াই করে আমরা সেই পার্টিকে এগিয়ে নিয়ে গেছি, সবার অবদান আছে। কিন্তু তখন আমার মনে হয়েছিল আমি বিরোধী দল হিসাবে, সিপিএম কংগ্রেস সেই দায়িত্বটা নিচ্ছে না, মানুষ হাহাকার করছে, একটা ভয়ঙ্কর অবস্থা। 5 বছর হয়ে গেছিলো মমতা ব্যানার্জির, ত্রিফলা কেলেঙ্কারি থেকে সব শুরু হয়েছিল, আজকে সেটা তো চূড়ান্ত পর্যায়ে রেকর্ড হয়ে গেছে। তো আমার মনে হয়েছে তাকে আক্রমণ করার দরকার, আমি না করলে কে করবে? আজ আমার থেকেও ধারালে অস্ত্র এসে গেছে পার্টিতে, তারা করছেন, আমাকেই করতে হবে না, দায়িত্ব তো পরিবর্তন হয়ে যায়। কিন্তু যে কর্মীদের চাঙ্গা করতে আপনি এরকম গরম গরম কথা বলতেন এতদিন, তাদের কাছে আপনার কোথাও একটা সমস্যা তৈরি হবে না? বিশ্বাসযোগ্যতা নেই, ওই ভাষাই বলতে হবে এরকম নয়। দেখুন, মানুষের পাল্টায় তো ভূমিকা। একটা মানুষ, একজন ছেলে বিয়ে করেনি, বিয়ে হলো সে স্বামী হয়ে গেল, ছেলে হলো সে বাবা হয়ে গেল, তার বোনের বাড়ি গেলো সে মামা হয়ে গেল, কিছুদিন পরে ঠাকুরদা হয়ে গেল। তো ভূমিকা তো পাল্টায়, ভূমিকার সঙ্গে ব্যবহারও পাল্টায়। এখন বিজেপিতে দিলীপ ঘোষের ভূমিকা কি? ভূমিকা হচ্ছে মোটামুটি আপনি এক্সট্রা প্লেয়ার বলতে পারেন। যেখানে কেউ ফ্লপ করলে আমাকে পাঠায়, যেমন আমার সভাপতি বললেন যে মালদাতে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে, ডিএম অফিস ঘেরাও হবে, আপনি যান। তো আমার সভাপতি আমাকে আদেশ করলেন, ওখান থেকেই বললেন, আমি চলে গেলাম মালদায়। আর যেদিন থেকে করে ফিরছি সেই দিনই দাঙ্গা শুরু হলো, এবং রাত্রেবেলা আমি তার ভিতর দিয়ে এলাম, সে আগুন জ্বলছে তখন। পরে ওখানকার লোকেরা বলছেন, কর্মীরা, যে দিলীপ আপনাকে আসতে হবে, কারণ আমি সেদিন বসে বসে ওদের কাছে ফোন ধরে বিএসএফকে ফোন করে এনে লাগিয়ে করে রাত অবধি ছিলাম, তোর যেতে হবে। তো আমি গেলাম জঙ্গিপুরে, রাত্রে থাকলাম, পরের দিন চা চক্র করলাম, হাঁটলাম, তারপরে সভা করলাম, তারপরে ফিরে এলাম। তো আমি যেখানে যাহাকাম ওহাহাম, তো যেখানে মনে হয় যে আমার প্রয়োজন আছে, সব ছুরির জায়গায় তো আর তলোয়ার চলে না, তলোয়ার জায়গায় তলোয়ার চালাতে হবে। তো আমাকে মনে করেন যারা যে দরকার আছে, আমি সেই ভূমিকার জন্য সময় প্রস্তুত, ধোনির ভূমিকা প্লে করছি। দীঘায় কি আপনি এক্সট্রা প্লেয়ার হিসেবে গিয়েছিলেন? আচ্ছা, দলের সঙ্গে আপনার কথা হয়েছিল যে আপনি দীঘা যাবেন, সিএম এর সঙ্গে দেখা হওয়ার চান্স তো অবভিয়াসলি দলের সঙ্গে কথা বলার দরকার নেই, দল তো বলে দেয়নি কেউ যাবে না, সবাই নিজে নিজে ঠিক করেছে, মানে যাদেরকে নেমন্তন্ন করেছে। সিপিএম ঠিক করেছে, তারা যায়নি, তারা মন্দির ফন্দির মানে না। বিজেপিরও সবাই যাননি, আমাকে ব্যক্তিগত সপরিবারে নিমন্ত্রণ করেছিলেন সরকার থেকে দ্বিবেদী সাহেব। তো আমার মনে হলো একবার যাওয়া উচিত। আমি সারাদিন অন্য একটা ধার্মিক প্রোগ্রামে ছিলাম, তো জগন্নাথের কাছে গেলাম দর্শন করতে, উনি এত দূর এসেছেন, আমি একটু যাবো না? আমি সেইভাবেই দেখেছি, গেছি। রাজনীতি তো হবেই, আমি না গেলেও রাজনীতি হতো, গেলেও রাজনীতি হবে, এখনও রাজনীতি চলছে, আমি গেলে একটু বেশি রাজনীতি হয়। তো তার নিয়ে দুঃখ কিছু করার নেই আমার, যারা এই সুযোগে একটু নাম কামাচ্ছেন কামিয়ে নিন। কি কথা হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে, শেয়ার করবেন আমাদের সঙ্গে? না, আমার আপত্তি নেই। 10-5 মিনিট বসেছিলাম, পরে শুনলাম যে উনি আমার জন্যই অপেক্ষা করছেন। এটা আমার সৌভাগ্য, মুখ্যমন্ত্রী সব কাজ ছেড়ে আমার জন্য অপেক্ষা করছেন। উনি আমাকে এগিয়ে দিলেন গাড়ি পর্যন্ত, এটাও সৌজন্য।
কিন্তু এই সৌজন্য যদি রাম হঠাৎ মন্দিরে গিয়ে দিলীপ দেখাতেন ঘোষের জন্য আরো ভালো হতো। হঠাৎ দিলীপ ঘোষের জন্য মমতা ব্যানার্জি এত সৌজন্য কেন আমি দেখাবেন? একটু অবাক হলাম, ওনার নিজের পার্টির লোকেদের নেতাদের কোনোদিন পাত্তা দেন না, যারা আমার পার্টিতে চলে এসেছে তাদের কোনোদিন পাত্তা দেন না, সেই জন্য ওদের কষ্টটা বেশি। তো আমাকে যদি কেউ সৌজন্য দেখায়, এক পা যায়, আমি দু পা যেতে রাজি আছি সেদিক দিয়ে। আর আমি এখন একটা পারিবারিক লোক, সেই ভূমিকাটা পালন করার চেষ্টা করছি। আমি ওনাকে, ওনার অফিসাররা ছিলেন, আমাকে পরিচয় করালেন। তা আমি বললাম আপনাদের তো আমি প্রায় গালাগালি দিই, যাই হোক এখানে তো নমস্কার আপনাদেরকে। তো আমি একটা সাজেশন দিলাম যে আমি তিরুপতি মন্দিরে গেছি, ওখানকার ম্যানেজমেন্ট, সিকিউরিটি, সেফটি দেখেছি। সেন্ট্রাল পার্লামেন্টারি হোম কমিটির আমি মেম্বার ছিলাম, তো সেফটি সিকিউরিটি দেখা, সে রিফাইনারি থেকে আরম্ভ করে মন্দির সব দেখে, গিয়ে দেখেছি। তো এর ম্যানেজমেন্টটা সত্যি দারুণ। তো আমি ওনাকে সাজেশন দিলাম ত্রিবেদী সাহেবকে যে আপনি 2-3 জন সিনিয়র অফিসারকে পাঠান তিরুপতিতে, ম্যানেজমেন্ট কী করে হয় এত হাজার হাজার লোকের, সিকিউরিটি সেফটি কীরকম হয় এটা দেখে আসুন, এবং একজন অফিসারকে নিয়ে আসুন যে এখানকার পুরো পরিসর দেখে বলে দেবেন এখানকার ব্যবস্থা কী করে হয়, যে একসঙ্গে 50,000 লোক এসে যায় কী হবে। হতে পারে মন্দিরের প্রতি সবার শ্রদ্ধা আছে, আর ট্যুরিস্ট স্পট এমনি 10,000 লোক আসবেই রোজ, তাই এতগুলো লোককে সামলানো, গরমের সময় তাদের বসার ব্যবস্থা করা, কি হতে পারে একটু দেখুন, আমার মনে হয় নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওনারাও বলেন হ্যাঁ এটা ঠিক সাজেশন, আমরা দেখব, ওখানকার ব্যবস্থাটাকে অনুকরণ করার চেষ্টা করব। আমার যেটা বলার ছিল বলে দিলাম। সৌজন্যের বিনিময় করলেন এবং তৃণমূল নেতারা একেবারে গদগদ হয়ে দিলীপ ঘোষের পাশে এখন সকলেই, যেহেতু আগের থেকে মুখ্যমন্ত্রী অনেকে আমার নিজের সঙ্গে জ্যেষ্ঠ। ছিল। আমি যেদিন থেকে বিধানসভায় গেছি না, যে এমএলএ যারা ছিলেন তারা আমাকে ভেতরে ভালো কথাবার্তা বলতেন, বাইরে এলে ফুটে উঠে যাবে। শুধু তাই না, সিপিএম কংগ্রেস সেটাই এখন বাইরে আসছে কেন, এটাই আমার জানার। এটার purpose আছে? এটা রাজনীতিটা আমাদের পার্টির লোকদের বোঝা উচিত। টিএমসি কি আমাদের এজেন্ডা ঠিক করে দেবে? তাতে আমরা লাফাবো, চেঁচাবো, চিৎকার করব? এত কাঁচা রাজনীতি কেন করছে আমাদের লোকেরা? দিলীপ ঘোষ আগেও গিয়ে দেখা করেছে, চেম্বারে ঢুকে কথা বলেছে, মন্ত্রীদের যখন দরকার আছে পার্থবাবুর কাছে গেছি, চোখে চোখ রেখে কথা বলেছি, ববি হাকিমের কাছে গেছি। আমার মেদিনীপুরের যে কাঁসাই সেতু তৈরি করার জন্য আমাদের যে অ্যাডভোকেট আছেন, পিডব্লিউডি মিনিস্টার, কি নাম, আসানসোলের ঘটক, মলয়দার কাছে আমি গিয়ে বলছি মলয়দা এটা করে দিতে হবে। কী করতে হবে? একটা চিঠি লিখতে হবে গডকরি যে সেতুটা বানিয়ে দিন। আমি জানতাম টিএমসির কালচার এটা নাই, লেখেননি, কিন্তু আমি ধরে করে ওই কাঁসাই সেতুকে আমি অনুমতি করিয়েছি, 304 কোটি টাকা অ্যালটমেন্ট করিয়েছি, কাজও শুরু হবে, এটা আমি করিয়েছি। কিন্তু আমার মেদিনীপুরের স্বার্থে, আমার এলাকার স্বার্থে রাজ্য সরকার যে সহযোগিতা করে আমি গেছি, করেননি, ঠিক আছে না, কিন্তু আপনার দলের নেতারা কোনো মানে বাছাই শব্দে আপনাকে বিধছেন। আপনার সভাপতির কথা এক্ষুনি বলছিলেন, উনি বলেছেন দল এটা এন্ডোর্স করে না, ওনার ব্যক্তিগত। না, প্রেসিডেন্ট যেটা বলে দিয়েছেন তার উপরে আমি কিছু বলবো না। আমি পার্টির একজন সৈনিক, আমি কি ছিলাম ছেড়ে দিন, তখন একজন পার্টির মেম্বার ছিলাম, এখনও পার্টির মেম্বার আছেন। আমার সভাপতির বক্তব্য শেষ, কিন্তু সভাপতি আমাকেও মানন করেননি বা বলেননি বিজেপির কেউ যাবে না, কারণ বিজেপি কথা বলতে গেলে সুইসাইড হয়ে যাবে। বিজেপি মন্দির রাজনীতি করে, আর মন্দিরে যাবে না, যুক্তি তর্ক, মঠ মন্দির ধাম ইত্যাদি সব ঠিক আছে, এ রাজনীতি কুটকা চালি। তো সে জন্য আমি তো আগের থেকে মোটামুটি হিন্টস দিয়েছিলাম, যেতে পারি, দেখছি, ভাবছি। পার্টি বোঝা উচিত ছিল যেতেও পারে, না বলা উচিত যে ভাই কেউ যাবে না, আমি যাব না, উনি যাবেন না, এটা বলেছেন সবাই, আমি কিন্তু বলিনি। আমি সুযোগ পেয়েছি, গেছি। শুভেন্দু অধিকারী খুব খুব তীব্র একটা অনীহা এবং খুব বিরক্তি প্রকাশ করেছেন যখন এই আপনার দীঘা যাত্রা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। আমি একবার শোনাবো শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি কি উত্তর দিয়েছিলেন। আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। শুভেন্দু অধিকারী তো রেগে আছেন কেন আপনার উপর? আমি জানি না কার উপরে রেগে আছেন, আমি তো কার উপরে রাগি না। আমাকে তো বারবার মেরেছে লোকেরা। শুভেন্দুবাবু আমার 2বার গাড়ি ভেঙেছেন, তখন টিএমসিতে ছিলেন। অর্জুন সিং একাধিকবার গাড়ি ভেঙেছেন। জিতেন তেওয়ারি আমার বহু অ্যাটাক করেছেন। তারা আমার বন্ধু, আমার পার্টিতে নেতা, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন প্রচার করেছি। অর্জুন সিং যতবার আক্রান্ত হয়েছে আমি পার্লামেন্টে চিৎকার করেছি। তুমি বলো না, আমি বলছি প্রেসিডেন্ট, আমার দায়িত্বে আমি কমতি রাখি না। এখন মুশকিল হচ্ছে এমন একটা বাতাবরণ তৈরি হয়েছে বিজেপির মধ্যে, হয়তো কেউ কেউ হতাশ, নিরাশ, অন্যভাবে পার্টির বর্তমান স্থিতিতে মনে হচ্ছে ঢিলাঢালা চলছে, এগোচ্ছে না বা ডিসিশন নিচ্ছে না, সেই জন্য একটু স্ট্যাগনেন্ট এসে গেছে। আমি জানি না, শুভেন্দু অধিকারী হতাশ। আমি তো হতাশ হই না, আমি তো নিরাশ হই না। তো কারো কারো হতেই পারে, বা ব্যক্তিগত ব্যাপার বলেছেন, সবাই একরকম মন্তব্য করবে তা নয়, প্রত্যেকে বলার ঢং আলাদা বলেছেন। একটা
একটা সময় ছিল দিলীপ বাবু, আপনি, সুকান্ত বাবু এবং শুভেন্দু বাবু তিনজন কোথাও এক বিন্দুতে আসতেন না, বহু চর্চা হয়েছে, আপনারাও জানেন। তারপর আমরা হঠাৎ দেখলাম উলুবেড়িয়া একটি সমন্বয় বৈঠক হলো, হঠাৎ আপনাদের তিনজনকে একসঙ্গে আমরা রাস্তায় হাঁটতে দেখলাম, কলেজ স্কোয়ারেই দেখলাম। তারপর আপনাদের স্মৃতি একটু হালকা, আমি বলে দিচ্ছি। আসানসোলে বৈঠক ছিল, তার আগে আমরা ওখানে মিছিল করেছি একসঙ্গে। যখন পার্টি মনে করে সবাইকে এক জায়গায় আনার বা তোমাদের তিনজনে থাকার দরকার, থাকি। আমি উল্টো দেখি, আপনাদের মতো সাংবাদিকরা ইনডাইরেক্টলি বলতে চাইছেন বিজেপি যেন আলাদা ফ্রন্টে লড়াই করে, সবাই বাড়িতে বসে থাকে। আমরা তিনজন তিনটে জেলায় যদি একসঙ্গে আন্দোলন করি, সারা বাংলা কাঁপবে। আপনারা চান না যে আমরা একসঙ্গে যাই, বাড়িতে বসে চা খাই একসঙ্গে, সেই দৃশ্যটা দেখতে আপনারা ভালোবাসেন। ওটা বিজেপি করবে না। বিজেপির সবার জন্য কাজ ঠিক আছে, নীতি ঠিক আছে, তারা কাকে কোথায় লড়াবে, কাকে কি কাজ দেবে তারা ঠিক করে, আর কেউ না বলে না। সেদিনও কলকাতায় একসঙ্গে আমরা হেঁটেছি, কারণ সাম্প্রদায়িক হিংসা। হ্যাঁ, মানে অর্ডার এলে আপনারা এক জায়গায় আসেন। এখন সমীকরণটা কোথাও একটা, আপনি যে সুকান্ত মজুমদারকে অর্ডারেই চলে, সভাপতি ঘোষণা করেন, যোজনা করার লোক আছে, তারা বলেন। দিল্লি থেকেও তাই হয়, কলকাতা থেকেও তাই হয়। আমি নেতা যত বড় হই পার্টির উপরে নয়, পার্টি আমাকে যদি না বলতো যাবে না, আমার হিম্মত ছিল না আমি যেতাম ওখানে, বলেনি, আমি ধরে নিলাম যে যেতে পারি আমি। ঠিক সেরকমই এই ধরনের কোনো বড় আন্দোলন হলে, যখন বড় শক্তি দেখাতে হয়, তখন আমরা এক জায়গায় আছি, নাহলে এক জায়গায় সবাই দেখুন ছুটছে। আজ সভাপতি মন্ত্রী হয়েছেন বলে বেশিরভাগ সময় আমরা দিল্লিতে যাচ্ছে, আমি ময়দানে আছি, শুভেন্দুবাবু ময়দানে আছেন, রোজ কোথাও না কোথাও সভা করছে। আমাকে যখন বলা হয় আমি সেখানে সভা করে এলাম মালদা আর মুর্শিদাবাদে। তো সেই জন্য কিছু লোকের একটা মাইন্ডসেট হয়ে গেছে বিজেপির মধ্যে বিভেদ করার জন্য, যেমন টিএমসি করছে। আপনারা ওই এজেন্ডাই চালাচ্ছেন। আমাদের কোনো এজেন্ডা নেই। আমি যা দেখছি, আপনি সুকান্ত মজুমদারকে একাধিকবার বলেছেন শিক্ষানবিশ সভাপতি, উনি মিশতে পারছেন না, কর্মীদের কাছে যেতে হবে। আমি নিজে একবার বলেছিলাম, যখন উনি নতুন ছিলেন, আমি নতুন বলেছি আর ঠিক বলেছি, কারোকে বৃথা প্রশংসা আমি করি না। উনি শিক্ষাবিদ, মাস্টারমশাই, সে নিয়ে আমার সন্দেহ নেই, তার প্রশ্ন। কিন্তু যখন সভাপতি হলেন আমার পরেই, তখন তুমি 1 বছর হয়তো 1.5 বছর এসছেন রাজনীতিতে, এমপি হয়েছেন, তার আগে সংগঠনে ওইভাবে করেননি। আমি ওনার অভিজ্ঞতা কম, শিখে যাবেন। আমি এটা নাট্যজিকেও দেখিয়েছি। আপনার চেয়ে আমার অনেক বন্ধু আছে যারা ওটাকে হিন্দি বাংলা করে উপরে পাঠায়, আর এমন উল্টাপাল্টা হিন্দি লেগে ওরা কনফিউজ হয়ে যায়। কিন্তু এখন আপনি কোথাও একটা যেন সেফগার্ড দিচ্ছেন সভাপতিকে। এখন কি ইকুয়েশনটা 2:1 হয়েছে দলে? সেফগার্ড আপনি সভাপতি একদিকে, শুভেন্দু উল্টো দিকে। যখন দরকার ছিল সেফগার্ড, তখন আমি দিতে চেয়েছিলাম, সঙ্গে করে নিয়ে জেলায় জেলায় সভা করেছিলাম। কিন্তু আমার পার্টির অনেকে সেটা পছন্দ হয়নি, তাকে আলাদা করা হয়েছিল। সেই জন্য আমার কোনো সমস্যা হয়নি। রাজনীতিতে আপনি দেখবেন আমাকে কেউ হাত ধরে নিয়ে যায়নি, সাধারণত কোথাও এটা হয় না। কেউ, দিলীপ ঘোষ ব্যতিক্রম ছিল। আমি স্লোগান দিয়েছিলাম সুকান্ত মজুমদার জিন্দাবাদ, জুনিয়র নেই, কিন্তু সাংবিধানিক তিনি আমার মালিক, আমার পার্টির নেতা। কোনো নেতার কাছ থেকে শুনবেন না অন্য কারো জিন্দাবাদ। দিলীপ ঘোষের হৃদয় আছে, সে মন আছে, কারণ বড় পার্টিতে আছি তো মনটা বড়। তো এই বড় পার্টির যদি এই ছন্নছাড়া চেহারাটা সামনে আসে, একজন আরেকজনকে যে ভাষায় আক্রমণ করছেন, সেটা কোথায় বলছেন? গুলি চলেছে বিজেপির মধ্যে, কথার গুলি চলছে, নেতাকে মেরেছে, কথার গুলি। আচ্ছা, কুণাল বাবুর যে বক্তব্য পার্থবাবু সম্বন্ধে বা শোভনবাবু সম্বন্ধে বা কল্যাণদার যে ডায়লগ, তার চেয়ে কি বেশি খারাপ হচ্ছে আমাদের? নতুন লোকেরা এসছে, বিজেপির কালচার শিখতে সময় লাগছে, তারা বলে ফেরছে একটু, হয়তো আজ নিরাশ হয়েছে, কেউ বলে ফেরছে, ও কিছু মনে করি না। বাপকে একটু গালাগালি দিল, পরের দিন বাপ ছেলে তার বাপ থেকে আলাদা হয় না, হয়ে যাবে। আমরা একই কালচার শিখতে সময় লাগে, আমরা ধৈর্যের সঙ্গে আসছি। আর যখন যুদ্ধ শুরু হবে, সবাই একদিকে এক মুখে লড়াই করবে। শুভেন্দু অধিকারী কি দিলীপ ঘোষকে ঈর্ষা করেন? আমি জানি না, আমি জীবনে কোনোদিন কাউকে ঈর্ষা করিনি। আমি তাদেরকে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং উনি যখন আমাদের পার্টিতে এলেন, একসঙ্গে প্রচার করেছি, লড়াই করেছি। বিধানসভায় আমাদের নেতা কে হওয়া উচিত, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি বললাম যে শুভেন্দু হচ্ছে যোগ্য কে আছে আমাদের মধ্যে, নাম কেন আপনারা ভাবছেন? একটা নামই তো আছে, করুন ঘোষণা, উনি ওখানে লড়ুন, তিনি লড়াই দিতে পারেন, কারণ তার অভিজ্ঞতা আছে বিধানসভায়, আমাদের কারো ছিল না। কিন্তু মন্ত্রীও ছিলেন, এমএলএ এমপি সব ছিলেন। তো তার আগে আমি ছিলাম 3 বছর, আমি নেতা ছিলাম। তো এখন সব নতুন লোকেরা এসছেন বিভিন্ন পার্টি থেকে, তার সে যোগ্যতা কাজে লাগান। তিনি তো মমতা ব্যানার্জিকে উল্টে ফেলবেন বলে এসেছেন, তো তাকে চান্স দেওয়া উচিত। তো পার্টি ডিসিশন নিয়েছে, আর তিনি নেতা আমাদের। উনি আমাকে বিধানসভায় ডেকেছেন, আমি গেছি। লোক দেখানো, ভালোবাসা দেখানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা, তার সাংগঠনিক দক্ষতা, এগুলো কি বিজেপি কাজে লাগাতে পেরেছে? বিজেপি তো তাকে বসিয়ে রাখেনি,
খোলা ময়দান ছাড়া আছে। উনি যাচ্ছেন, ঘুরছেন, সভা করছেন, উনি এজেন্ডা ঠিক করছেন, আন্দোলন করছেন, কেউ মানা করেনি, চলছে। স্বাভাবিকভাবে যখন পরিস্থিতি এরকমই থাকে তো চলতে থাকে, সেটা গতি আসে। হ্যাঁ, এটা ঠিক যে কার্যকরের যে মামলা হয়েছে সেটা বিজেপি যেভাবে তুলে ধরা উচিত ছিল সেটা নিতে পারেনি। তার কারণ ছিল আমাদের একটু দেরি হয়েছে, কারণ লেফটিস্টরা ঢুকে গিয়ে এটা ঘেঁটে দিয়েছে, মমতা ব্যানার্জিকে সেভ করেছে। এখন যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে, তাই সে নিয়ে বিজেপি পুরো ঝাঁপাচ্ছে। আর প্রত্যেকটি নেতা, শুভেন্দুবাবু 2 জায়গায় ঘুরে এসছেন, প্রেসিডেন্ট 2 জায়গায় ঘুরে এসছেন, আমাকে পাঠানো, আমি 2 জায়গায় গেলাম, তো হয়েছে। তো এটাই তো হওয়া উচিত পার্টিতে। এবং শিক্ষকের যে চাকরির ব্যাপার নিয়ে আন্দোলন হচ্ছে, সে নিয়ে বড় মিছিল হয়েছে, জেলায় জেলায় আলাদা করে করা হচ্ছে, চলছে। আচ্ছা, এটা কি আপনাদের দলের লাইন? এই যে শুভেন্দুবাবু বলছেন আর 5% হিন্দু ভোট চাই, মুসলিমদের বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেবো, দল এটা এন্ডোর্স করে? দেখুন, সেটা আমি বলতে পারবো না, পার্টির মালিক নয়। পার্টির লোকেরা বলবেন কি আছে না আছে, কোন ঠিক কোনটা ভুল, এ বিচার করার অধিকার আমার নাই। অনেক সময় আবেগে, উৎসাহে, উত্তেজনায় অনেক কিছু বলতে হয় পাবলিকের জন্য, এর জন্য, কিন্তু কতটা ঠিক ভুল সেটা পার্টি ঠিক করবে। বিজেপি আর শুভেন্দু অধিকারী কি অনেকটা তেল আর জলের অবস্থানে আছে এখন? বিজেপি তো আমি বলবো গঙ্গার মতো আছে, সব ঢুকে যায়, সব মিলে যায়, সব গঙ্গা জল হয়ে যায়। কারোটা দেরি হয়, কারোটা আগে হয়, সে চেষ্টা চলছে। আমরা সবসময় চেষ্টা করি সমন্বয়ের, আর চলছে বলে সারা দেশেতে বিজেপি বাড়ছে। বিভিন্ন পার্টির বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের লোকেরা এসে বিজেপিতে কাজ করছেন, নেতৃত্ব দিচ্ছেন সফলভাবে। আপনি আসাম থেকে গুজরাট দেখুন, প্রায় একই অবস্থা আছে। তো কারো কারো এই সিস্টেমে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। পার্টিতে অনেক লোক এসে গেলে সবাইকে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়, কিন্তু এগোচ্ছে, তার পরিণাম আসে, আমার মনে হয় আসবে এখানেও। যদি একেবারে এই সমন্বয়টা বজায় রেখে আপনারা কাজ করেন, আপনি কাঁথিতে গেলেন না ওই একই দিনে 30 তারিখ, 8 ঘন্টা দূরে, বিয়ে বাড়িতে আমি যাই না, আপনার বিয়েতেও শুভেচ্ছা জানালেন না শুভেন্দু অধিকারী? আমি কাউকে চাইনি তো, মমতা ব্যানার্জিও জোর করে জানিয়েছেন, আর আমার পার্টির নেতারাও জোর করেই গেছেন। আপনি জানেন না, খবরই বেরোয়নি কোথাও। আপনার খবর করেছিলেন যে দিলীপ ঘোষ বিয়ে করছে? আগের দিন হয়তো কেউ বলে দিয়েছে, আগের দিন বলে দিয়েছে, আরে বিয়ে হবে দিলীপ ঘোষ, 1 মাস আগে জানতে পারবেন না? আমরা জানতাম, কিন্তু আপনি কনফার্ম করেননি বলে খবর। এটাই ছিল, আমি কাউকে বলিনি। কেউ ফোন করে সকালবেলা আসছে শুভেচ্ছা জানাতে, আমি ওকে, দিল্লি নেতারা বলেছেন, ওনারা বলেছেন। সন্ধ্যাবেলা কাউকে ঢুকতে দেয়নি, সিকিউরিটিকে বলা ছিল একদম ঢুকতে দেবে না। আমাদের মিডিয়ার বন্ধুরা প্রায় 100-এর বেশি সংখ্যা সারাদিন রোদ্দুরে দাঁড়িয়েছিল।